নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প, বিধবা পাড়ায় থাকি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের এবং কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা বিধবা পাড়ায় থাকি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তুই তো আবার মেয়ে মানুষের বদনাম সহ্য করতে পারিস না। ভাবতে অবাক লাগে, তুই বিয়েও করিসনি, অথচ সংসার, মেয়ে ছেলের সম্পর্কে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তুই দেখ, আমার সামনে বসে এসব কথা বলিস না। আমার মাকে দেখেছি, আমাকে অনেক কষ্টে বড় করতে। বাবা তো ওইসব মেয়েদের নিয়ে থাকতো, আমার মা আমায় নিয়ে ডুকরে ডুকরে কান্না করতো। সেই কারণেই নিজের সংসার জীবনে কোনো ভরসা করতে পারি না। কারণ যতই হোক বাবার রক্ত শরীরে বইছে। হ্যাঁ রে, তুই এখানকার বিধবা পাড়ার নামটা শুনেছিস? হ্যাঁ শুনেছি। মা পই পই করে বারণ করে দিয়েছে বিধবা পাড়ায় যেতে, সেই কারণেই যাওয়া হয় না। কেন বলতো? না, ওখানে নাকি নতুন একটা মেয়ে এসেছে। প্রত্যেক বছর বছর এই 6 মাস অন্তর অন্তরই বিধবা পাড়ার পরিমাণ বেড়েই চলেছে। শুনেছি ওই তল্লাটে নাকি কেউ যায় না। যায় না কেন? কারণ ওরা সব এক ঘরে, বুঝিস না, সব ভাতার খেকো মহিলারা। ওদের সাথে কথা বলবে কে? ভাতার খেকো কি বলছিস তোরা? মানে বরকে খেয়ে বসে আছে অল্প বয়সে। তাছাড়া আমার বাড়িতে আমার মা বউ সবাই পই পই করে বারণ করে দিয়েছে। বিশেষ করে বউ বলে দিয়েছে ওইদিকে ত্রিসীমানা মারালে একেবারে আমার সঙ্গে সংসারই করবে না। কথাটা বলে হো হো করে হেসে উঠল রতন। অভিজিতের মুখটা কেমন যেন হয়ে গেল। সুবোধ বলল, ওর সামনে মেয়ে মানুষের বদনাম করিস না, অল্পতেই গলে যায়। মনে আছে তো সেই কলেজে পড়ার সময় সেই যে নীলিমার কথা মনে পড়ে? অভিজিৎ হাসলো, বলল, দেখ, আমি তো ওকে সাহায্য করতে গিয়েছিলাম, আর আমি চাই সবসময় অসহায় মেয়েদের পাশে থাকতে, ওদের সাহায্য করতে। ওরে বাবা, ওরা অসহায় নয়, তোকে দিয়ে কাজ করিয়ে নিয়ে তোকে নিংড়ে করে ফেলে দেবে আমি যদি বলি মেয়েরা ওরকম হয় না। আত্মবিশ্বাসের সাথে কথাটা বলে অভিজিৎ। ঠিক তখনই ওদের চোখটা আটকে যায় ওদের আড্ডা দেবার ঘরের ঠিক সামনের দিকটা। একটা অদ্ভুত রঙের শাড়ি, কেমন যেন গোধূলির সঙ্গে মিশে যাওয়া রং। অপূর্ব সুন্দর সেই রমণী দাঁড়িয়ে রয়েছে নমস্কার জানিয়ে সকলকে। প্রত্যুত্তরে আর কেউ নমস্কার না জানালেও অভিজিতের শরীরে যেহেতু জমিদার বংশের রক্ত, তাই স্বভাব সিদ্ধ পদ্ধতিতে সে বলে দাঁড়ালো, নমস্কার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি কামিনী, কামিনী সেন, বিধবা পাড়ায় থাকি। 1952 সালের কলকাতা। শহরের এক পুরনো বনেদি বাড়ি, রায়চৌধুরী বাড়ি। সেখানে এক গোপন সান্ধ্যকালীন সংগঠন চলে, যার নাম অমল তাস সংঘ। এই সংঘে উচ্চ শ্রেণীর মানুষজন জড়ো হয় এক অদ্ভুত অভিজ্ঞতার আশায়, মানসিক আবেগ, যৌনতা এবং অস্তিত্বের সীমানা পেরিয়ে অন্য এক জগতে প্রবেশ করার জন্য। অভিজিৎ রায়চৌধুরী এক অর্ধ উন্মাদ সাহিত্যিক, যার প্রত্যেকটি রচনার মধ্যে লুকিয়ে থাকে অজানা কামনার ইঙ্গিত।
কামিনী সেন, সদ্য বিধবা অথচ শরীর ও মনের গভীরে লুকিয়ে থাকা এক বিস্ফোরণ। হঠাৎ করে তরুণদের মাঝখানে এসে ঢুকে পড়ে কামিনী সেন। অমল দাস সংঘের আজ বিশেষ মুখ অভিজিৎ রায়চৌধুরী। তার সঙ্গে তার বহু সহপাঠীরাও রয়েছে তার সাথে কাজ করার অনেকজন কর্মচারীও, কেউ কেউ তার সহলেখকও বটে। তবে স্থির সন্ধ্যা, অমলতাস গাছের পাতা নরম বাতাসে দুলছে। রায়চৌধুরী বাড়ির শালবন ঘেরা উঠোনে একটি আলো আঁধারির আসর বসেছে, মৃদু সঙ্গীত বাজছে। অভিজিৎ পাশে বসা এক অপরিচিতাকে লক্ষ্য করে চুপ করে থাকে। হঠাৎ এই বেটা ছেলেদের মধ্যে মহিলার কণ্ঠস্বর কোথা থেকে এলো। যদিও অভিজিৎ শুনেছে এই পাড়ায় নাকি বিধবা মহিলাদের কোনো অভাব নেই। বলতে গেলে অনেকে এটাকে বিধবা পাড়াও বলে। অভিজিৎ শহরে থাকা ছেলে, গ্রামে খুব একটা যাতায়াত করা তার পক্ষে সম্ভব হয় না। এই বাড়ি তার ঠাকুরদার আমলের বাড়ি। কামিনীর দিকে ইশারা করে অনেকেই ইঙ্গিত করতে থাকে অভিজিৎকে। অভিজিতের বয়স ৩৫ বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত সে বিয়ে করেনি। বিয়ে করা তো দূরের কথা, কোনো নারী শরীর স্পর্শ তার ভাগ্যে এখনো হয়নি। অন্তত তার কাছের বন্ধুরা সবটাই জানে। রতন ভ্রুকুটি কুঁচকে কামিনীর দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, আরে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি কামিনী সেন, গ্রামেই থাকি। সুচারুকে চিনতেন? সুচারু সেন, আমি ওর বিধবা বউ। সুচারু নামটা শুনে একটু নড়ে চড়ে বসলো বাদবাকি সকলে। শহরে কাপড়ের ব্যবসা করতে যেত সুচারু সেন। খুব ভালো তাঁতের ব্যবসায়ী ছিল সে। একদিন এক রাতে তারই গাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কামিনী সেনকে সে কোথা থেকে বিয়ে করে নিয়ে এসেছিল সেটা গ্রামের কেউ জানতো না। সুচারুর সঙ্গে কামিনীর গৃহ করা হয়েছিল হয়তো মাত্র গুনে গুনে একটা মাস। তারপর থেকেই সে বৈধব্য জীবনযাপন করছে। সুচারুর রেখে যাওয়া যাবতীয় সম্পত্তির মালিকানা কামিনী একাই পেয়েছে। গ্রামের পশ্চিম পাড়ে তার বিরাট বড় বাড়ি। কামিনীর ধারে কাছে কেউ খুব একটা ঘেঁষে না। ভদ্রমহিলা খুবই বিনয়ী এবং কথাবার্তায় চাল চলনে অত্যন্ত ভদ্র এবং নম্র স্বভাবের। কাপড়টিও পরেছেন পরিপাটি ভাবেই। অথচ রতনের কেমন একটু সন্দেহ যেন হলো। অভিজিৎ স্বনামধন্য বাড়ির ছেলে। কলকাতা সহ বোম্বে, দিল্লি বিভিন্ন জায়গায় ওদের ব্যবসা চলে। তবে অভিজিৎ ওইসব ব্যবসা থেকে বেরিয়ে লেখালেখির প্রতি একটু বেশি মনোনিবেশ করতে পছন্দ করে। তাই মাঝে মধ্যেই শহরে বাবা মার সঙ্গে অশান্তি করে সে এই গ্রামে ঠাকুরদার ভিটেতে এসে আশ্রয় নেয়। আর অভিজিতের উদ্যোগেই এই সংঘ গড়ে উঠেছে। সংঘে একেবারে নিচে বড় বড় অক্ষরে লেখা আছে মহিলাদের প্রবেশ নিষেধ। অথচ সেই কামিনী হঠাৎ করে এখানে আসায় কেমন যেন একটা সন্দেহের তীর ঢোকে রতনের মনে। রতন বলে, আজ বরং আসি রে, ছেলের শরীরটা বড্ড খারাপ। আজকে আর তোর সঙ্গে বেশিক্ষণ আড্ডা দেওয়া গেল না। বলিস কি? আর একটু বসে যা, ভ্রুকুটি করে জিজ্ঞাসা করে অভিজিৎ। রতন সুবোধের ঘাড়ে একটা চাপড় মেরে চোখে কি ইশারা করতেই সুবোধ বলে, আমিও বরং যাই ভাই। আসলে আমার বাড়িতেও বউটা অসুস্থ, তাছাড়া মা বাপের তো শরীর খারাপ লেগেই আছে। একে একে সবাই কেমন একটা অজুহাত দিয়ে উঠে পড়ে। রতনকে চোখের ইশারাতে সুবোধ বোঝায়, আর রতন বোঝায় অভিজিৎকে। বিধবা পাড়ার মেয়ে ছেলেগুলো নাকি একদম ভালো না। ওরা নানা রকম ফষ্টি নষ্টি করতে জানে। ওরা নাকি তন্ত্রমন্ত্রও করে এই সমস্ত ছেলেপেলের মাথা বিগড়ে তাদের সংসারটাকে শেষ করে দেয়।
ওসব মহিলাদের নাকি কোনো উদ্দেশ্য নেই, ওদের একটাই ইচ্ছে যৌবন ধরে রাখা। এমনই একটা প্রচার শুনেছিল সবাই। এই কারণেই তো অল্প বয়সে সাত তাড়াতাড়ি বিয়ে করে সবাই বাচ্চার বাবা হয়ে সংসার ধর্মে মন দিয়েছে। প্রত্যেক বাবা মাই তাই করেছে তাদের সন্তানদের, যাতে ওই বিধবা পাড়ার দিকে কারো নজর না যায়। কিন্তু হঠাৎ করে কামিনী সেন বিধবা পাড়ার পশ্চিম পাড় থেকে উদ্ধার হয়েছেন, তাও আবার সুচারুবাবুর স্ত্রী। বিষয়টা যথেষ্ট রহস্য ঘনীভূত। সুচারুবাবুকে কে বা কারা হত্যা করেছে সেই সম্পর্কে পুলিশও কোনো হদিশ পায়নি। বলা যায় ওনার স্ত্রী সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে কিনা। আপনার সমস্ত বন্ধুরাই তো চলে গেল অভিজিৎ বাবু, এইবার কার সাথে বসে সঙ্গীত চর্চা করবেন আর কার সাথেই বা প্রাণের গল্প করবেন? অভিজিৎ ভ্রুকুটি করে তাকায়, আবার মুখটা ঘুরিয়ে নেয়। আপনার চোখে এক ধরনের অভিমান আছে। আপনি নিজেকে ভুলে যেতে চান, অথচ কেউ ভুলে যাক সেটাও চান না। অভিজিৎ এইবার নড়ে চড়ে বসল। আপনার কথা তো বিষের মতো, ধীরে ধীরে ঢুকে যায়, তারপর তন্দ্রা আনে। আপনিও কি আমার মতো কবি টবি নাকি? আমি শুধু পুরুষের চাহনি পড়তে পারি, তাতে অনেক কবিতার থেকেও বেশি লাইন থাকে। দুইজনের মাঝে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে। একটা হালকা হাসি দিয়ে অভিজিৎ এগিয়ে যায়। আচ্ছা, আপনি এই ঘরে কেন এসেছেন? এই ঘরে যারা আসে তারা সবাই সবকিছু হারিয়েই আসে। আপনি কি হারিয়ে এসেছেন? আপনার বন্ধুরাও বুঝি সব হারিয়ে আসে? জানি না, তবে ওরা সংসার থেকে পালিয়ে যেতে আসে, সেটা আমি বুঝতে পারি। আমি এটাও বুঝি সংসার করতে করতে ওদের মধ্যে একঘেয়েমি যখন আসে, তখনই ওরা আমার ডাকে সাড়া দেয়। তাছাড়া বুঝি দেয় না? না, কারণ ওরা একটা মোহের মধ্যে থাকে। তো আপনি বুঝি সেই মোহের মধ্যে পড়তে চান না? না, আমি সংসার করতে চাই না, মোহেও পড়তে চাই না। কেন? আমার ইচ্ছে। ব্যক্তিগতভাবে কিছু আছে বলতে পারেন? কি আছে জানতে পারি? কথাটা বলে কামিনী। অভিজিৎ বুঝতে পারে এই অল্প সময়ের মধ্যে ওরা যেন অনেক কথা বলে ফেলেছে একে অপরের সাথে। আপনি আমায় জিজ্ঞাসা করেছিলেন না আমি কি হারিয়ে এসেছি? চোখ নামিয়ে উত্তর দেয় কামিনী। শরীরের ভাষা হারিয়ে এসেছি। এই ঘর, এই সন্ধ্যা আমাকে মনে করিয়ে দেয় আমি যে এখনো একজন নারী। অভিজিৎ পাশে চলে আসে কামিনীর। বাতাসে কামিনীর চন্দন মেশানো ঘামের গন্ধ। হঠাৎ তার হাতটা ছুঁয়ে বলেন, আপনি জানেন কামনা জিনিসটা কি? গন্ধ নয়, দৃশ্য নয়, স্পর্শ নয়, অপেক্ষা। আর আপনি সেই অপেক্ষা ভাঙতে এসেছেন। কামিনী কিছু বলে না, সে চোখ তুলে চেয়ে থাকে। যেখানে সাহস, লজ্জা আর উত্তেজনা একসাথে মিশে আছে সেইখানে, হ্যাঁ সেইখানেই অভিজিৎ তখন ফিসফিস করে বলে, এই রাত, এই আসর আপনাকে চায়। আপনি কি শরীর হতে রাজি? আমি নিজেই একটা রাত হতে চাই অভিজিৎ বাবু। আমার ত্বকে ঘুম হোক কারো, আমার স্তনে আশ্রয় পাক কেউ। রায়চৌধুরী বাড়ির বারান্দার এক কোণে বসে অভিজিৎ, প্রখ্যাত কবি, এখন নিজের মনের অতল গহ্বরে তলিয়ে যাওয়া এক পুরুষ। তার চোখে লালচে অবসন্নতা, ঠোঁটে অদ্ভুত এক ব্যঙ্গ রসিকতা। কিন্তু সেই রাত সবকিছু বদলে দেয় অভিজিতের জীবনে। দরজার ফ্রেমে যখন এসে দাঁড়িয়েছিল এক নারী, শাড়ির রং তার গোধূলির সূর্যরেখা, কতকটা লাল, কতকটা কালো, কতকটা সাদা, যেন বোঝাই যায় না। তার চোখে জলে ধোয়া, অথচ তাতে কামনার দীপ্তি। রায়চৌধুরী মশাই, এই বাড়িতে এখনো কি কবিতা শোনা যায়, নাকি শুধু শরীরের গন্ধই বাতাসে ভাসে? কবিতা হারিয়ে গেছে এই বাড়ির কার্নিশে। এখন শব্দ নয়, শুধু ভাষা। আপনি তো সেই ভাষা বুঝতেই এসেছেন, নাকি ভাষাহীন হতে?
আমি আমার ভেতরের নীরবতাকে চিৎকার শোনাতে এসেছি। শোনাবেন? চিৎকারের স্তর থাকে কামিনী। প্রথম স্তরটা চোখে, দ্বিতীয় স্তরটা শ্বাসে, তৃতীয়টা স্পর্শে। আপনি কোন স্তরে আছেন এখন? আমার স্তনছোড়া এখনো চিৎকার জমে আছে জানেন। বিধবা হবার পর এদের কেউ ছুঁয়েছে বলে মনে পড়ে না। অভিজিৎ এক দৃষ্টে তাকিয়ে থাকে। আপনার দুঃখ নেই, আপনি শুধু নিজের শরীরকে শোকের কবরে রেখেছিলেন, আজ তাকে বের করে এনেছেন। আমি শুধু কবরের মাটিটা একবার ছুঁতে চাই। আমার দেহের প্রতিটা রেখা এখনো খুঁড়ে খুঁড়ে জেগে উঠতে চায়। আপনি কি জানেন আমি শেষ কবে চুমু খেয়েছিলাম? অভিজিৎ তার ঠোঁটের কাছাকাছি এসে ফিসফিসিয়ে বলে, চুমু শুধু ঠোঁটে হয় না কামিনী। কোনো এক পুরুষ যখন নারীকে দৃষ্টি দিয়ে গ্রাস করে, সেটাও চুমুই। আপনি এখন আমার চোখে নিজেকে খুঁজে পাচ্ছেন কি? আমি হারাতে এসেছি রায়চৌধুরী মশাই। এই ঘরে, এই আলো আঁধারির আড়ালে আমি চাই কেউ আমাকে ছিঁড়ে ফেলুক, আমার ভেতরের নিঃশব্দ হাহাকারকে ছিঁড়ে শুনুক। তাহলে চলুন, যেখানে শব্দ মরে যায় সেখানে নিয়ে যাই আপনাকে। গাছের নিচে একটা পুরনো খাট রাখা আছে, সেখানে বহু নারী তার প্রথম সংবেদন ফিরে পেয়েছে। আমার বুকের বাঁ দিকটা কাঁপছে রায়চৌধুরী মশাই। আপনি কি করবেন ওখানে? ওখানে আমি আমার জীবনের প্রথম কবিতাটা লিখেছিলাম, এক নারীর স্তনের ছায়ায় শুয়ে। আজ আবার লিখতে চাই। আপনি পাতায় পরিণত হবেন। তারা গাছের দিকে এগিয়ে যায়। গাছের ডালপালার আড়াল থেকে চাঁদের আলো, বাতাসে কামিনীর দেহের সুবাস ছড়িয়ে পড়েছে। খাটের ওপর শরীর নয়, আত্মা নগ্ন হতে শুরু করে। চুম্বন, স্পর্শ, গুঞ্জন, কাঁপুনি সব মিলিয়ে একটি শরীর রূপ নেয় শহরের গোপন কবিতায়। রাত, যেটি শুধু শরীর নয়, জাগিয়ে তোলে বেঁচে থাকার ইচ্ছে। গাছের নিচে আলো আঁধারির ভেতর খাটখানির কাপড়ে এক ধরনের পুরনো ঘামের গন্ধ। বহু বছর ধরে কেউ সেখানে কামনা রেখে গেছে, আর এখন সেই ঘ্রাণ জেগে উঠেছে। আপনি জানেন কামিনী, শরীরকে ছোঁয়ার আগেই যদি মন ঢুকে পড়া যায়, তাহলে ছোঁয়াটা আর খোঁজার দরকার হয় না। কামিনী শাড়ির আঁচল টেনে বুক ঢাকতে ঢাকতে বলে, আমার শরীর অনেক পুরুষ দেখেছে, কিন্তু কেউ আমার চাওয়াটা পড়তে পারেনি। আপনি পড়তে পারবেন? অভিজিৎ তার দিকে ঝুঁকে আসে, আঙুলের ডগা বুলিয়ে ঘাড়ের পেছন দিয়ে। আপনার চাওয়া বইয়ের মতো নয়, এটা সঙ্গীতের মতো, যেখানে শব্দ নেই, কেবল স্পন্দন। আপনি এখনো স্পন্দিত হচ্ছেন। বলুন। আমার বুকের কাছে ঘাম জমেছে, শাড়ির নিচে আমার ত্বক নিঃশ্বাস নিচ্ছে। আপনি বুঝতে পারছেন? আপনার কণ্ঠ কাঁপছে। আমি তার কাঁপনকে চুমু দিতে চাই। কাঁপন থেমে যাক আমার ঠোঁটে। ধীরে ধীরে অভিজিৎ তার ঠোঁট রেখে দেয় কামিনীর কানের লতিতে। কামিনী কেঁপে ওঠে, যেন চুম্বন নয়, বিদ্যুৎ ছুঁয়েছে। তার শাড়ি একটু পিছলে যায়, ভিতরে দেখা যায় পিচ্ছিল ঘাম মাখা ব্লাউজের ভেতরে হালকা রেখা। এই যে আমাকে ছুঁচ্ছেন, এটা কি কবিতা না শরীর? দুটোর মাঝখানে একটা জায়গা আছে, যেখানে কবিতা ও শরীর মিলে নতুন কিছু তৈরি করে। আমি সেটাতেই বিশ্বাসী। অভিজিৎ তার ঠোঁট রাখে কামিনীর বুকের ঠিক ওপর, যেখানে শাড়ি আর ব্লাউজের মাঝখানে একটা ফাঁকা রেখা পড়ে। ঠোঁটের ঘর্ষণে শরীরের ভেতরে কেঁপে ওঠে কামিনী। তিনি ধীরে ধীরে নিজের আঁচল নামিয়ে ফেলেন। তার যেন কোনো গহীন নদীর মতো, নির্লজ্জ অথচ শান্ত। অভিজিৎ এক হাত দিয়ে এগিয়ে এসে স্পর্শ করে, খুব ধীরে, যেন দুঃখ মুছে দিচ্ছে। এত ধীরে ছুলে শরীর রাগ করে। আমার ভেতরে বাঘ আছে অভিজিৎ, আপনি তাকে জাগাতে পারছেন তো? অভিজিৎ নিম্ন স্বরে চুমু খেতে খেতে, আমি কামনাকে লাঠি দিয়ে হাঁকাই না, আমি তার কানে কবিতা পড়ি। সে নিজেই জেগে ওঠে, যেমন এখন উঠেছ তুমি। হঠাৎ কামিনী দুই হাতে অভিজিৎকে নিজের ওপর টেনে নেয়। দুইজনের শরীর একসাথে গলে যায়। তাদের ঘর্মাক্ত ত্বকের মাঝে কোনো ফাঁক নেই। চুম্বনের মধ্যে লালসা, ভালোবাসা আর বেঁচে থাকার উন্মাদনা। কামিনী এখন তার সমস্ত আবরণ ছেড়ে নগ্ন।
অভিজিৎ, আমার কবিরে কয়েক বছর ধরে একটা শূন্যতা পুড়ে মরছে। আপনি কি সেই আগুন নেভাতে পারবেন? না, আমি সেই আগুনে পুড়ে মরতে চাই। উত্তাল নিঃশ্বাসে অভিজিৎ কথাটা বলে। সেখানে কামিনী শুধু শরীর দেয় না, তার ব্যথাও দিয়ে দেয়। অভিজিৎ শুধু চুম্বন না, তার সমস্ত দুঃখ চেটে নেয়। খাট দোলে, পাতা কাঁপে, রাত থেমে যায়। আজ আমার শোক শেষ হয়েছে। কামিনী চুপচাপ অভিজিতের বুকে মাথা রেখে বলে, এখন থেকে আমি শুধু একটা খিদে। তুমি রাতে খাবে? গাছের নিচে পুরনো কাঠের খাট, ঘরে আলো নেই, আছে শুধু চাঁদের রূপালি রেখা। খাটে বসেছে কামিনী, চোখে বিধবার চাপা বিষণ্ণতা নেই, রক্ত মাংসের চাহনি আছে, কাঁপতে থাকা কিন্তু আস্থা ভরপুর। কবিতা শুরু হোক আমার ত্বকে। খাটে শুইয়ে গলার স্বর নরম করে বলে, প্রতিটা শব্দ যেন আমার চামড়ার নিচে ঢুকে পড়ে। লেখো আমায়, ছুঁয়ে, চেটে, ছিঁড়ে। খাটের পাশে বসে আস্তে হাত রাখে অভিজিৎ। তোমার এই পায়ে কত রাস্তা হাঁটা আছে জানো? কিন্তু আমার কবিতা সে হাঁটে না, সে থেমে পড়ে তোমার পায়ের পাতায়। এখানেই প্রথম ছন্দ। তিনি দুই পা আলতো করে ছড়িয়ে নিয়ে থামেন না। আঙুলগুলো পা বেয়ে যায় তার উরুতে, তারপর শরীরের কেন্দ্রপথে। কিন্তু তিনি থেমে যান না ঠিক ওখানে। কামিনী শ্বাস ধরে রেখেছে। কেন থামলেন? আমি তো আজ নিজের ভেতরে থেকে চিৎকার করতে এসেছি। আপনি কি কবিতা অসমাপ্ত রাখবেন? হালকা হেসে ঠোঁট ছুঁয়ে দেয় তার নাভিতে অভিজিৎ। শরীরের এক একটা অংশ মানে এক একটা স্তবক। নাভি হলো প্রবেশদ্বার, শুধু আনন্দের না, অতীতেরও। কামিনী চোখ বন্ধ করে, কাঁপা গলায় বলে, আমার নাভিতে এক মৃত পুরুষের নাম লেখা। আপনি নতুন করে লিখুন, আপনার অক্ষরে, আপনার জিভে। অভিজিৎ ধীরে ধীরে তার শাড়ির আঁচল সরিয়ে চুমু খেতে শুরু করে। কামিনীর ঠোঁট ফাঁকা শব্দে ফিসফিস করে ওঠে। তার বুকের চারিদিকে জিভ বুলিয়ে দেয় অভিজিৎ। নির্মম নয়, শ্রদ্ধার মতো। কামিনীর শরীর যেন পুরোপুরি কবিতার একটা পৃষ্ঠা। আমার বুকে দুধ নেই, ইতিহাস আছে। তুমি নতুন সন্তান জন্ম দাও না, কিন্তু কামনার ভেতরে নতুন পুরুষ তৈরি হবে কি করে? তোমার বুকে দুধ নেই, কিন্তু সত্যি ইতিহাস আছে। কিন্তু কামনার ভিতরে নতুন পুরুষ তৈরি করো তুমি। তুমি সন্তান জন্ম দাও না। তুমি শুধু কবি নও। কামিনী হাত দিয়ে অভিজিতের মাথাটা কাছে টেনে বলে, তুমি আমার বেঁচে থাকার প্রমাণ হতে পারো আজ রাতে। তোমার যৌনতা যেন অগ্নি, আমাকে পোড়াও, পুড়ে উঠে আসি আমি নতুন এক নারী হয়ে। তাদের ঠোঁট একে অপরের ভেতর ডুবে যায়। কামিনী এবার নিজে অভিজিতের ধুয়ে ফেলে। অভিজিৎ তার বুকের মধ্যে মুখ গোজে। কামিনী তখন নিজের পা ফাঁকা করে দেয় ধীরে ধীরে। গাছের পাতার ছায়া তাতে পড়ে। প্রথম সংযোগে কামিনী কেঁপে ওঠে, শরীর বেঁকে যায়, ঠোঁট ফেটে যায় এক অদ্ভুত গুঞ্জনে। এই কষ্টটাই আমি চাই। দাঁতে ঠোঁট কামড়ে কামিনী বলে, সুখ তো বহুবার পেয়েছি, কিন্তু এমন করে কেউ আমাকে আঘাত করে ভালোবাসেনি। আমায় ছিঁড়ে ভালোবাসো। আঘাত নয়, এক পবিত্র উন্মাদনা। অভিজিৎ তার তলদেশে ঢুকে যায় বারবার, গভীরে, নিঃশব্দে। তার প্রতিটা ঠেলা যেন এক একটি লাইনের সমাপ্তি। কামিনী ফেঁটে পড়ে কাঁপতে কাঁপতে। শরীরের প্রতিটা পেশি যেন উল্লাসে কেঁপে ওঠে। এক প্রকার অর্জন ঘটে যেন। তুমি আজ রাতে শুধু নারীই নও, তুমি কবিতা, তুমি শহরের শরীর, তুমি কবি নও। তাহলে আমি তোমার প্রথম গ্রন্থ, যদি তুমি আমার কাছে কবি হও। এবার আমায় পড়ে ফেলো, ছিঁড়ে ফেলো, তবে তো আমি শেষ হব। গভীর যৌন মিলনের মধ্যেই কামিনী হঠাৎ করে একটা নাম উচ্চারণ করে, বল্লভ, তুমি ফিরেছ। অভিজিৎ থমকে যায়, তার মুখ কঠিন হয়ে ওঠে। রাতের শরীর চূর্ণ হওয়া শয্যার পরে কামিনীর গায়ে একখণ্ড হাওয়া খেলে গেল। অভিজিৎ তখনও তার বুকে মাথা রেখে শুয়ে। হঠাৎ একটা শব্দ তাকে স্থবির করে দেয়।
বল্লভ, তুমি ফিরেছ। কে কে বল্লভ? না, কিছু না, একটা স্বপ্ন, হয়তো আমার মনের ভুল। তুমি কার নাম নিচ্ছিলে? আমি কি তোমার শরীরের ভেতরে অন্য কারো ছায়া হয়ে এসেছি? কামিনী উঠে বসে, তার নগ্ন আলোর রেখায় কাঁপে। সে বলে, তুমি যদি শোনো হয়তো আর ছুঁতে চাইবে না আমায়, কিন্তু আমার অতীত আমি লুকোতে পারি না। বল্লভ আমার প্রাক্তন নয়, সে আমার পাপ, আমার শরীরের প্রথম দাগ। তুমি তো বলেছিলে তুমি একা, বিধবা, প্রেমহীন, তবে এই নাম, এটা কোথা থেকে আসে? বল্লভ আমার স্বামী না, বরং বলা ভালো সে আমার মালিক। সে আমাকে কিনে নিয়ে এসেছিল আমার বাবার ঋণ শোধের বিনিময়ে। আমি তখন মাত্র 16, সে 40 পেরিয়ে। চোখে তার পাথরের মতো অন্ধকার। কামিনীর চোখে জল এসে যায়, মুখ শক্ত করে কথাগুলো সে বলে। এক মুহূর্তে যেন ঘরের বাতাস ভারী। কামিনীর কণ্ঠ তখনও যেন আত্মিক। প্রতিটা রাতে সে আমার শরীর কেটেছে, কিন্তু নাম দেয়নি ভালোবাসার। সে আমার স্তনে ছুরি চালিয়ে বলতো, ভোগ করো, কাঁদো না। আমার দেহ দিয়ে উঠেছিল নিষ্ঠুর সব, কিন্তু আমি বেঁচেছিলাম কারণ মরিনি। আর এখন তোমার ভেতরে সে অন্ধকার ফিরে এলো নাকি না তাই ভয় পেলাম। তাহলে আজ রাতের মিলন, সেটাও কি সেই দুঃস্বপ্নের মতোই, একটা দুঃস্বপ্নের অংশ? কামিনী ধীরে হাঁটু গেড়ে বসে, অভিজিতের পায়ে মাথা রাখে। তুমি সে নও, কিন্তু যখন তুমি আমায় ছিঁড়ে প্রেম করলে, আমি ভুল করে বল্লভের ছায়া দেখে ফেলেছি। আমি মানুষ, আমি জড়িত, আমি যে ভাঙা। তুমি শুধু ভাঙা নাও, তুমি মেরেও ফেলেছো অতীতকে। এখন তুমি শুধু আমার কবিতা, আর আমি তো কবি। ভাঙা শব্দকে জোড়া লাগানোই তো আমার কাজ। গভীর নিস্তব্ধতায় তারা আবার মিশে যায়, কিন্তু এবার কোনো তাড়না নেই, প্রার্থনা আছে। অভিজিৎ তার বুকের ওপর হাত রাখে, চুমু খায়, যেন ঘৃণা মুছে দিচ্ছে ভালোবাসার রেখায়। কামিনী হাসল, হয়তো প্রথমবার। তোমার ঠোঁট আমার দুঃস্বপ্ন মুছে দিচ্ছে, কিন্তু একটা কথা শোনো, বল্লভ মরেনি। সে এখনো বেঁচে আছে কলকাতার এক গলির ভেতরে, ভদ্রলোকের মুখোশ পরে। আমি তাকে একদিন ঠিক খুঁজে বার করব। সেই তো আমাকে। সে তোমায় কি করেছিল? আমার কাছে সে যখন একটা অনেক বড় পাথরের সমান, প্রতি রাতে আমাকে খুঁড়ে খুঁড়ে যে আমাকে নষ্ট করে, তখনই আমার স্বামীর সাথে পরিচয় তার। মোটা অঙ্কের বিনিময়ে আমার স্বামী আমায় কিনেছিল ঠিকই, কিন্তু 1 মাসের বেশি আমার স্বামী আমার সঙ্গে সঙ্গ করতে পারল না। বল্লভ আবার ফিরে এসেছিল। আমাদের এই বিধবা পাড়ার একটা বদনাম আছে অভিজিৎ, এখানে কেউ আসে না। এখানে প্রত্যেকটা মেয়ে নাকি সংসার নষ্ট করে দেয় বড় বড় বাবুদের। বিশ্বাস করো, আমি কারো সংসার নষ্ট করতে চাই না। আমার স্বামীর রেখে যাওয়া অর্থে আমার নিত্য নিবাস ঠিকই চলে, কিন্তু প্রতি রাতের সেই ভয় আমাকে কুড়ে কুড়ে মারে অভিজিৎ। বল্লভ আজও আমার বাড়ির বাইরে ঘুরে বেড়ায়। আমাকে বাঁচাও তার হাত থেকে, আমাকে বাঁচাও। আমিও যাব তোমার সঙ্গে, নিশ্চয়ই যাব, কিন্তু ওকে কোথায় তুমি খুঁজে পাবে? কলকাতার বাতাস তো এখন গাঢ়। কথাটা বলে অভিজিৎকে কামিনী। অভিজিৎ বলে, অন্ধকারে আলো আর আলোর নিচে ছায়া। নিশ্চয়ই হবে, আজই। পরের দিনে অভিজিৎ আর কামিনী হাত ধরাধরি করে পথে নামে। তারা পথে একা নয়, তারা ঢুকেছে পুরনো গলিতে, যার নাম কামিনীর মনে আগুন ধরিয়ে দেয়, দেউলিয়া লেন। এই রাস্তাটা প্রত্যেকটা পাথরে আমার আর্তনাদ লেখা আছে। ওই কোনার বাসাতেই আমি প্রথমবার দেহ ছুঁয়ে নিজেকে মরে যেতে দেখেছিলাম। তুমি বলেছিলে বল্লভ এক ব্যবসায়ী, কোনো এনজিও চালায়, তাই না? নারী উন্নয়ন কেন্দ্র, এই নামে মেয়েদের রক্ষা করার মুখোশ পরে বসে আছে সে। অথচ এক একটা মেয়েকে বাঁচাতে গিয়েও ওদের ভেতরে তার লালসা ঢুকে যায়। অভিজিৎ সামনে এগোয়। ছায়া আর আলোর খেলায় অভিজিতের চোখে কামিনীর নগ্ন দেহের স্মৃতি ফিরে আসে।
কিন্তু এখন কামিনী কামনার নয়, প্রতিশোধের অঙ্গীকারে মোহিত। তার পরনে ধপধপে সাদা একটা শাড়ি। বেশ খানিকক্ষণ চলার পর হঠাৎ করে থেমে যায় মেয়েটি। কামিনী শক্ত করে হাত চেপে ধরে অভিজিতের। অভিজিৎ বলে, কি হয়েছে? ওদের সামনে 3 তলা পুরনো দালান, মাথায় লেখা বল্লভ কল্যাণ কেন্দ্র। অভিজিৎ ফিসফিস করে বলে, তুমি প্রস্তুত তো? আজ আমি শুধু নারী নই, আমি আগুন। ও আমার দেহ ছিঁড়ে ফেলেছিল, আমি আজ ওর মুখোশ ছিঁড়ব। আমি জানি ওই আমার স্বামীকে মেরেছে। ও চেয়েছিল আমাকে আবার ভোগ করতে। এই কারণে ব্যবসার নামে যখন আমার স্বামী কলকাতায় এসেছিল, তখন ওর সঙ্গে দেখা করা ছুতোতেই ও আমার স্বামীকে। এগুলো কি বলছো? আমি ঠিকই বলছি। আমি কাউকে পাচ্ছিলাম না বিশ্বাস করার মতো যে আমার কথা শুনবে। তোমায় বললাম না, বিধবা পাড়ার একটা বদনাম আছে। ওরা সবসময় ভাবে আমরা বোধহয় শরীর দিয়ে যুবকদের মাথা নষ্ট করে ফেলি, তাই তো ওই পাড়ার কেউ মুখ দেখাতে চায় না। অভ্যন্তরে প্রবেশ করে ওরা ঘরের ভিতরে সাজানো দুনিয়া, বই, সোফা, আর মাঝখানে বসে এক পুরুষ, গায়ে ঝকঝকে শার্ট, মুখে হাসি, কিন্তু কামিনীর চোখ রক্তবর্ণ। বল্লভ হাসে। নতুন মুখ? আপনি কি কোনো সাহায্যের জন্য এসেছেন? অভিজিতের দিকেই তার প্রথম চোখটা পড়ে। কামিনী ধীর পায়ে সামনে এসে দাঁড়ায়। তুমি কি ভুলে গেছো আমার স্তনের দাগ? যেদিন তুমি বলেছিলে এইটা কেটেই দিই, হতে দুধ তো আর আসবে না, সেই দিনটা। বল্লভের মুখ থমকে যায়, তারপর চোখ সরু হয়ে আসে। কামিনী, তুমি তো মরেই গিয়েছিলে মনে করেছিলাম। শান্ত কণ্ঠে কিন্তু বিষাক্ত ভঙ্গিতে বল্লভ বলে, তুমি যদি আজও বাঁচো তবে সেটা অন্যায়, কারণ এই নারীকে তুমি একসময় মৃত্যুর দরজায় ঠেলে দিয়েছিলে। বল্লভের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফোটে। তাহলে আজ কি নতুন নাটক হবে, নাকি তুমি আবার শুয়ে পড়বে যেমন অভ্যস্ত ছিলে? হঠাৎ কামিনী তার ব্যাগ থেকে একটা পুরনো চিঠি বার করে আঁচড়ে ফেলে টেবিলে। লেখা, এই চিঠি আমি লিখেছিলাম তুই আমায় বিক্রি করার পর। লেখেনি তোকে, কারণ আমি তখনও বিশ্বাস করতে চাইতাম তোকে। আজ এটা পুলিশের কাছে যাবে, সঙ্গে মেডিকেল রিপোর্ট, ছবি আর ওদের বয়ান, যাদের তুই এখনো ছিঁড়েই চলেছিস। বল্লভ উঠে দাঁড়াতে চায়, কিন্তু অভিজিৎ বাধা দেয়। তুমি কি জানো, কামিনীর শরীর এখন শুধুই একটা দেহ নয়, যুদ্ধক্ষেত্র। তুমি যা করেছো, কেটেছো, সেখানে আমি প্রেম লিখেছি। তুমি যা পুড়িয়েছ, আমি সেখানে সৃষ্টি এনেছি বৃষ্টি। বল্লভ কিছু বলতে চায়, কিন্তু পুলিশ ভেতরে আসে। অভিজিতের কলের অপেক্ষায় তারা ছিল। শহরে এসেই সবার আগে অভিজিৎ কামিনীকে নিয়ে থানায় গিয়ে ডায়েরি করে। অভিজিৎ জানায় কামিনীর জীবনের সমস্ত কথা। পুলিশ প্রথমে বয়ান না নিলেও পরে কামিনী এক লেডি কনস্টেবলের কাছে সবটা খুলে বলার পর তারা বলেন, দেখুন, বল্লভবাবুকে ধরা এত সহজ ব্যাপার নয়, উচ্চ স্তরে আছে, উপযুক্ত প্রমাণ ছাড়া সম্ভব না। আমি যদি প্রমাণ দিতে পারি স্যার, ওই বিধবা পাড়ায় শুধু আমি একা নয়, এমন আরো অনেকে আছে। আপনি ফোনে কথা বলতে পারবেন? নিশ্চয়ই, আমি নিশ্চয়ই কথা বলতে পারবো। তাহলে আপনি তাদেরকে একটু ডেকে নিন, তারপরে আমরা টিম নিয়ে যাচ্ছি। কাছেই তো, আপনার অপেক্ষা করতে তো কোনো অসুবিধে নেই। না, আমার কোনো অসুবিধে নেই, কথাটা বলেছিল কামিনী। তারপরে পুলিশের সাহায্যে সেই সমস্ত অসহায় মহিলাদের নিয়ে আসা হয়, যারা শহরে বাবুর কাছে বিক্রি হয়ে গ্রামে দাসী হয়ে থাকে। কামিনী চুপচাপ দাঁড়িয়ে। পুলিশ আসে। বল্লভবাবু, আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে নারী নির্যাতন, পাচার আর ধর্ষণের অভিযোগে। বল্লভ হঠাৎ ছুটে যেতে চায়, কিন্তু কামিনী সামনে এসে দাঁড়ায়। তার ঠোঁটে তীব্র বিজয়ের হাসি। আজ এই প্রতিটা রাস্তার ইট জানবে একটা ভাঙা মেয়ে কিভাবে নিজের শরীর দিয়ে অপরাধকে জয় করেছে। সন্ধ্যায় তারা দুইজনে আবার হাঁটে সেই গাছের নিচে। অভিজিৎ তার ঠোঁটে চুমু খায়। কামিনী নিজেই ঠোঁট ছুঁয়ে বলে, এই শরীর এবার আমার,
তুমি এসে বাসা বাঁধতে পারো, কিন্তু অধিকার করতে পারো না, কারণ আমি এখন আর কারো ছায়া নই, আমি আলো। কামিনী অভিজিতের কাছ থেকে চির বিদায় নিতে চায়। সে বলে, আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি চেয়েছিলাম এই বিধবা পাড়া থেকে নিজেকে বাঁচাতে, উদ্ধার করতে, একজন এমন পুরুষের কাছে যেতে যে আমাকে ভরসা করবে, বিশ্বাস করবে, সাহায্য করবে। তোমার মাধ্যমে আজ বিধবা পাড়ার অনেকে উদ্ধার হয়েছে। অভিজিৎ, তুমি এখন কি চাও? আমি চাই তুমি শহরে ফিরে যাও, তুমি অনেক বড় কবি হও, অনেক কিছু লেখো। আমার ভেতরে যা আবিষ্কার করেছো তা দিয়েই তৈরি হোক তোমার এমন কিছু যা তোমাকে আরো উন্নত করবে। সেলাই, থিয়েটার আর নিজেকে নিজের মতো করে আবার পরখ করতে চলে যায় কামিনী। চারিদিকে আলো, নারীদের কণ্ঠের গান, কিন্তু তার মাঝেও কামিনী যেন একা অনুভব করে না। অভিজিৎ মাঝে মধ্যে চিঠি পাঠায়। সেই দিনের পর অভিজিৎ নাছোড়বান্দা হয়েছিল, কিন্তু কামিনী জোর করে তাকে পাঠিয়ে দিয়েছিল। সে বলেছিল, তোমার বন্ধুদের ধারণা ঠিক হয়ে যাবে, তারা আবার আবার এই বিধবা মেয়েদের অস্বীকার করবে, বিশ্বাস করতে চাইবে না, তারাদের সংসার ভাঙতে আসে না। কিন্তু কিন্তু তুমি তাহলে সেই রাতে আমার কাছে কেন গিয়েছিলে? আমি তোমার কাছে সাহিত্য হতে গিয়েছিলাম, গ্রন্থ হতে গিয়েছিলাম। আমি হয়েছি, ভাষা পেয়েছি। এখন এই মেয়েগুলোকে নিয়ে আমাকে একাই থাকতে দাও। তোমাদের জীবিকা থিয়েটার, নাটক, এটাই তো আমাদের জীবিকা। আর বিধবা পাড়ায় তো এই জন্যেই সবাই ভয়ে পা রাখে না, কারণ আমরা যে অভিনয় করতে জানি। দিদি, আপনার সঙ্গে একটা লোক দেখা করতে এসেছে, আপনাকে খোঁজ করছে। ঢোক গেলে কামিনী জানে অভিজিৎ এসেছে। আজ অনেক দিন পরে, অনেক দিন পর সেই চেনা একজনের পায়ের শব্দ। আজ হয়তো চেনা, কিন্তু কাল অচেনা হয়েও যেতে পারে। এতদিন পর আবার অনেক মুক্ত করার পর বুঝলাম আমার প্রেমটা আসলে একটা উদ্ধার ছিল। নিজের ভাঙা আত্মাকে তোমার যুদ্ধে মিশিয়ে দিয়েছিলাম। সেটা কি আদৌ প্রেম ছিল? তাহলে এখন যখন ফিরে এসেছো, তখন তোমার ভিতরে কি আছে? আমি জানি তুমি নিজেই এখন এত বিশাল, এত আলোয় পূর্ণ যে আমি পাশে থাকতে পারি, কিন্তু আর কখনো তোমাকে ধারণ করতে পারি না। আমি চাই না তোমার কাহিনী এক পুরুষ এসে রক্ষা করলো আর এতেই শেষ হোক। তুমি না এলে আমি জানতে পারতাম না যে আমি নিজেই নিজের উদ্ধার কর্তা হতে পারি। দুইজনেই পাশাপাশি এসে দাঁড়ায়। অভিজিৎ বলে, তোমার জন্য আজ আমি অনেক নাম পেয়েছি, কবি হয়েছি। বন্ধুদের সাথে আমার এখনো যোগাযোগ আছে, তারা সংসার করছে। শুধু মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা হলেই আমাকে কেমন যেন সন্দেহের দৃষ্টিতে জিজ্ঞাসা করে, তোকে ওই মেয়েটা সত্যিই নিয়ে গিয়েছিল? কোথায়? কলকাতা। কেন? আরে পেপারে পড়িসনি? নিউজ চ্যানেলে দেখিসনি? বড় বড় সব নারী পাচার কেন্দ্রকে পুলিশ ধরছে আর ইচ্ছা মতো দিচ্ছে। সে তো বুঝলাম, এসব তো আজকের কথা নয় অভিজিৎ, যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু আর আসবে না। কেন? কারণ কামিনী কথা দিয়েছে আমাকে, ওই সব মেয়েদেরকে ও রক্ষা করবে। আর তুই? আমি ওর সঙ্গী হব? তোর কি মাথা খারাপ? বিধবা পাড়ায় কেউ বেঁচে থাকে না, সব গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে, বিশেষ করে স্বামী মরার পর। কারণ ওরা জানে ওরা এবার ভোগ্যবস্তু হবে। আর ওদের এক একটা যা রূপ থাকে, ওই বলে না, অতিরিক্ত সুন্দরী মেয়েদের ঘর হয় না। তুমি তখন কি বলো? আমি তখন হাসি, কারণ আমি তো জানি কামিনী রক্ত মাংসে গড়া এক সুন্দরী নারী। আর এখন সে আরো দীপ্তিময়ী হয়েছে, কত নাম হয়েছে তার, কত উপাখ্যান রচনা করছে সে। অভিজিৎ বলল, যৌনতা এখানে দখলের অস্ত্র, আবার প্রেম পরিশুদ্ধ রূপ। শেষমেশ বুঝলাম দেহ নয়, অথচ কামিনী দেহের মাঝখানেই লুকিয়ে থাকে এক অনন্ত মহাকাব্য। কামিনীর যাত্রা চলতেই থাকবে, কারণ সত্যিকারের মুক্তি কখনো কারো বাহুতে নয়। মুক্তি নিজের ছায়ার নিচে, নিজেকেই আলোতে
রাঙাতে পারার সাহসে। একদিন আমার দেহ জ্বালিয়েছে আমার রক্ত, আজ আমি সেই দেহ দিয়ে আগুন লিখি। আমি শুধু মেয়ে নই, আমি এক নীরব আগ্নেয়গিরি। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।